সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এই করোনাকালীন সময়ে। বেশ কিছুদিন পরেই আবার আমি আসলাম তোমাদের সামনে, কারণ আরও কয়েকজন স্যার গণিতের ক্লাস নিয়েছে, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমি ইন্টিগ্রেশন অর্থাৎ প্রথম পত্রের 10ম অধ্যায়ে ক্লাস নিয়েছিলাম, সেখান থেকে আমি আবার কন্টিনিউ করব। আমার যতদূর মনে আছে আমি বেশ কিছু সূত্র শিখিয়েছিলাম। আজকে দেখো আমি একটা সূত্র শেখাবো, সেই সূত্র দিয়ে আমি অঙ্ক করব। তোমরা ত্রিকোণমিতি, যখন ত্রিকোণমিতি পড়েছো, ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে তোমাদের সাইন। দেখো, তার আগে তোমরা নিশ্চয়ই আমার পরিচয় জানো, আমার মনে হয় পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখো লিখি উচ্চতর গণিত, প্রথম পত্র। ঠিক আছে, আমি অদ্বৈত কুমার দাস, লেকচার 3 অর্থাৎ 10ম অধ্যায়ের লেকচার 3, এক্সারসাইজ 10, 10ম অধ্যায় ইন্টিগ্রেশন। দেখো, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসটা তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক একেবারে হাতে ধরে করাই দেওয়ার মতো করাই দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো তাইলে আর সমস্যা হবে না। দেখো, তোমরা একটা সূত্র শিখেছিলে, সাইন 2 সাইন এক্স, 2 সাইন এক্স নাকি 2 সাইন, আচ্ছা যাক, আমি পুরো সূত্রটাই, আচ্ছা তোমাদের পুরো সূত্রটাই আমি লিখে দিই, তাছাড়া তোমাদের সমস্যা হবে। আমি পুরো সূত্রটাই লিখে দিচ্ছি তোমাদের। দেখো, দেখো তো এই সূত্রগুলো তোমাদের মাথায় আছে কিনা। আমি লিখি 2 সাইন এ, 2 সাইন এ cos b, 2 সাইন এ cos b, 2 সাইন এ cos b সমান সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস কত বি। দেখো, এরকম 4টা সূত্র আছে আমাদের, 4টা সূত্র। তার মধ্যে 2 সাইন এ cos b একটা, 2 সাইন এ সাইন বি একটা, 2 cos এ cos b একটা, তাই না? আমাদের 4টা সূত্র আছে। এই 4টা সূত্র আমাদের নিশ্চয়ই জানা আছে, আর যদি না জানা থাকে তোমরা একটু ত্রিকোণমিতি থেকে দেখে নিবা। আমি একটা সূত্র লিখলাম এখানে। দেখো, এরকম যখন অঙ্ক থাকবে, এরকম একটা অঙ্ক আছে, মনে করো আছে সাইন 5x, আর মনে করো যে cos 3x আছে, আর এখানে মনে করলাম 5 আছে আর dx আছে। দেখো, আমি যখন বলবো, আমি দেখো সাইন স্কোয়ার, কজ স্কোয়ার, সেক স্কোয়ার, টেন স্কোয়ার, এই 6টা স্কোয়ার শিখাইছিলাম। এখন দেখো তোমাদের শিখাবো, যদি অঙ্কের মধ্যে সাইন এক্স আর কজ এক্স থাকে, সাইন এক্স আর কজ এক্স থাকে, বা দুইটা সাইন এক্স থাকে, বা দুইটাই কজ এক্স থাকে, দুইটা সাইন এক্স এর কথা বলতেছি, মনে করো সাইন 5x আর সাইন 3x, এরকম যদি থাকে তখন, বা সাইন 5x cos 5x, তখনও করা যাবে, সমস্যা নেই, এই সূত্র দিয়ে তখনও করা যাবে, এই নিয়মে করা যাবে। বা cos x sin x থাকে, তখন একটা 2 গুণ করবা। কেন 2 গুণ করবা? এই যে সূত্র ফেলানোর জন্য, এই সূত্র ফেলানোর জন্য। তাহলে দেখো, আমার প্রথমে কত আছে? 5 আছে। আমি 5টাকে বাইরে নিয়ে যাব, ফার্স্ট 5টাকে আমি বাইরে নিয়ে গেলাম, বাইরে নিয়ে যাই, এখানে 2 দ্বারা গুণ করলাম, 2 sin 5x আর কত cos 3x, আর দেখো dx। তাহলে এখানে যে 2 দ্বারা আমরা গুণ করছি, কাজটা তো ঠিক করে নেই, কারণ আমাদের 2টা ছিল না, এখানে 2 ছিল না। এখন 2 দ্বারা ভাগ করতে হবে, বা আমরা বলতে পারি 1/2 দ্বারা গুণ করতে হবে, যেটা তোমরা বলো, যেটা তোমাদের ভালো লাগে। তাহলে দেখো, আমি বললাম অঙ্কের মধ্যে যদি sin x cos x, sin x sin x, cos x sin x বা cos x cos x পাও, তবে প্রত্যেকটার পাওয়ার কিন্তু দেখো 1। যদি এই স্টাইলে পাও, এই স্টাইলে কোনো অঙ্ক পাও, তাহলে তাকে 2 দ্বারা গুণ করতে হবে।
2 দ্বারা গুণ করে সূত্র ফেলতে হবে। আমি একটা লিখছি, আরো 3টা সূত্র, তোমরা যদি চাও আমি আরো 3টা সূত্র লিখে দিতে পারি, তবে তোমাদের জানা উচিত। দেখো আমরা সূত্র ফেলবো। এইখানে 5/2 দিলাম। দেখো 2 sin a cos b, আমরা কি লিখি sin a plus b, sin a plus b মানে sin 5 আর 3 8x প্লাস sin a minus b, তার মানে sin কত 2x আর দেখো dx। ঠিক আছে, এবার আমরা চাইলে আলাদা করে দেব, আমরা যেহেতু প্রিলিমিনারি স্টেজেই আছি ইন্টিগ্রেশনের, আমরা আলাদা করে দেব sin 8x dx প্লাস 5/2 sin 2x আর কত dx। দেখো আমরা নিশ্চয়ই জানি sin x এর ইন্টিগ্রেশন করলে, তোমাদের পড়তে বলছিলাম, আমি নিজেও বলে দিয়েছিলাম, sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়। আমরা দেখো সেই ধারাবাহিকতায় আমরা যখন sin x এর ইন্টিগ্রেশন করব লিখব যে মাইনাস cos x, cos x, এখানে cos x আছে, cos x নেই, x এর সাথে কি আছে 8 আছে, x এর সাথে 8 আছে। আমি দেখো বারবার এই কথাগুলো বলি, তোমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশনের সময় অর্থাৎ সমাকলনের সময় x এর যে সহগ থাকবে সেই সহগটা ভাগ আকারে বসবে, আর অন্তরীকরণের সময় অর্থাৎ ডিফারেন্সিয়েশন যখন করব তখন x এর সহগটা গুণ আকারে বসবে। আমি আবার বলি, যখন ডিফারেন্সিয়েশন তখন x এর সহগ গুণ আকারে, যখন ইন্টিগ্রেশন বা সমাকলন তখন x এর সহগ ভাগ আকারে, x এর সহগ ভাগ আকারে। তাহলে দেখো এখানে x এর সহগ আছে কত 8, সেই 8টা কি হবে ভাগ হবে, 8টা ভাগ হবে, প্লাস দেখো 5/2 আর মাইনাস cos 2x বাই কত 2 প্লাস একটা কি দিবা c, এটাই আমাদের অ্যানসার। আমি আরেকবার বলি তোমাদের জন্য, আরেকবার শুরু থেকে অঙ্কটা বলি। দেখো আমরা যদি অঙ্কের মধ্যে sin x cos x থাকে, অথবা অঙ্কের মধ্যে যদি cos x sin x থাকে, অথবা দুইটাই sin x থাকে, অথবা দুইটাই cos x থাকে, তবে শর্ত প্রত্যেকটার পাওয়ার হবে 1, তখন আমরা 2 দ্বারা গুণ করব, সেই দুইটা অ্যাডজাস্ট করব, অর্থাৎ 1/2 দ্বারা গুণ করব, অথবা আমরা বলতে পারি 2 দ্বারা ভাগ করব। তারপরে সূত্র ফেলব। কিসের সূত্র? 2 sin a cos b, নাম্বার 2 2 sin a sin b, নাম্বার 3 2 cos a sin b, নাম্বার 4 2 cos a cos b। সূত্র ফেলানোর পরে তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। তোমাদের নিশ্চয়ই মাথায় থাকার কথা, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট। দেখো যদি অঙ্কের স্টাইলগুলো এমন হয়, এমন দেখো যদি অঙ্কের মধ্যে, এখন তুমি বলতে পারো স্যার অঙ্কের মধ্যে তো সাইনও আছে কজও আছে, আমি কিন্তু একটা কথা বলছি যে অঙ্কের মধ্যে সাইন থাকতে হবে, কজ থাকতে হবে, তবে দুইটার পাওয়ারই 1 থাকতে হবে। তখন যে কথাগুলো বলছিলাম তার সাথে কিন্তু মিল নেই। এখানে সাইন আছে, কজ আছে, একটার পাওয়ার 1 আছে, বাট একটার পাওয়ার 1 এর অধিক আছে। যদি এরকম একটার পাওয়ার 1 আর একটার পাওয়ার 1 এর অধিক থাকে, তাহলে যেটার পাওয়ার বেশি সেইটাকে ধরতে হবে। এখন তুমি যদি বলো স্যার এটা কি ল, আমি বলবো যে ঠিক ল না, তবে আমার কাজের সুবিধার্থে তুমি cos x ধরলেও অঙ্ক হবে, তবে জটিল আকার ধারণ করবে। সেক্ষেত্রে আমি আরেকবার বলি, সাইন আর কজ আছে, একটার পাওয়ার 1 আর একটার পাওয়ার 1 থেকে বেশি, অর্থাৎ একটার পাওয়ার 1 আর একটার পাওয়ার 1 থেকে বেশি আছে, তখন যেটার পাওয়ার বেশি সেটাকে ধরতে হবে। দেখো আমরা
এটা এক নম্বরটা করি। এখানে আছে আমার sin কিউব x আর আছে cos x আর dx। তাহলে আমরা কি ধরব, ধরি sin x সমান z। আর তোমাদের দেখো কথা ছিল যখন আমরা ধরবো, যখন ইন্টিগ্রেশন ধরবো, ধরার সাথে সাথে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ তাকে ddx করতে হবে, ddx করতে হবে। যখনই ইন্টিগ্রেশনে ধরবা, ধরার সাথে সাথে তাকে ddx করতে হবে। দেখো ধরলে ধরার সাথে সাথে তাকে তুমি ddx করলে, ঠিক আছে। দেখো sin x এ ddx করলে cos x হয়, আর এটা dz আর কত dx হয়। এখন তুমি dx টাকে তুমি বাম পাশে নিয়ে আসো, dx টাকে যদি তুমি বাম পাশে নিয়ে আসো, লিখতে পারো cos x dx সমান কত dz। চাইলে তুমি মাঝের দুই লাইন নাও করতে পারো, মাঝের দুই লাইন তুমি নাও করতে পারো, না করে একবারে এই লাইন করতে পারো, cos x dx সমান কত dz। দেখো যেটা তুমি ধরছো, লাল কালিটা নেই জানি নেই, আচ্ছা যাক, যেটা তুমি ধরছিলে, তুমি সাইন দিয়ে ধরছিলে, সাইন যেটা ধরছো সেটা ছাড়া কি আছে, সেটা ছাড়া দেখো cos x আছে আর dx আছে। দেখো আমরা cos x আর dx এর মান পেয়ে গেছি। কি মান পেয়ে গেছি, dz। আমরা বসাই দিই, দেখো আমরা ওইটুকু dz পাইছি, আর আমরা sin x সমান z ধরলাম, তাহলে z কিউব, আর এটা আমরা জানি বেসিক ল z3 + 1/3 + 1 প্লাস একটা কত c, তাহলে 1/4 আমরা z এর মান বসাই দেব, z এর মান sin x তার পাওয়ার 4 প্লাস c। আমি আবার বলি, যদি অঙ্কের মধ্যে sin x cos x থাকে, একটার পাওয়ার 1 আর একটার পাওয়ার 1 থেকে বেশি থাকে, তখন যেটার পাওয়ার বেশি থাকে আমরা সেটাকে ধরব, যেটার পাওয়ার বেশি থাকবে আমরা সেটাকে ধরব। এখন 2 নম্বর দেখো, তাইলে স্যার 2 নম্বর cos আছে আর sin আছে, এখানে তো sin এর পাওয়ার 1 আছে। আসলে কি sin এর পাওয়ার 1 আছে? sin এর পাওয়ার 1 নেই। আমি কিন্তু বলছি sin এর পাওয়ার বা cos এর পাওয়ার 1 থাকবে। তুমি যদি 1 থাকেও যদি ধরে নাও, তবু আমি বলবো যে যদি কোনো কিছুই কোনো সূত্র মানবে না যদি রুট ওভার থাকে। যদি রুট ওভার থাকে সেই রুটের মধ্যেরটা ধরতে হবে, রুটের মধ্যে যেটা আছে সেটা ধরতে হবে অবশ্যই। যদি রুট ওভার থাকে, রুট ওভারের মধ্যে যেটা আছে সেটা ধরতে হবে মাস্ট, অর্থাৎ cos কিউব x আছে আর sin x আছে রুটের মধ্যে, তাহলে আমার sin x ধরতে হবে, অবশ্যই sin x ধরতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। sin x টাকে ধরতে হবে 100%, ঠিক আছে। তাহলে দেখো আমি cos x sin x দুইটার পাওয়ার 1 থাকলে কি করা লাগবে, একটার পাওয়ার 1, একটার পাওয়ার 1 থেকে বেশি থাকলে কি করা লাগবে, একটার পাওয়ার 1 এর বেশি আর একটা রুটের মধ্যে আছে, তখন কিভাবে করবা আমি কিন্তু এই জিনিসগুলো বলে দিলাম, ঠিক আছে। দেখো বইয়ের 10.2 এর 10.2 এর তোমরা 10, 11 পারবা, 10.2 এর 10 নম্বর 11 নম্বর এই জিনিসগুলো তোমরা পারবা আশা করি। 10.2 এর 10, 11, 10.2 এর 10, 11 দেখো এই অঙ্কগুলো তোমরা পারবা। আমরা নেক্সট যাই। দেখো দুইটা শিখাইছি আগে। 3 নম্বর, যদি ইর পাওয়ার থাকে, ইর পাওয়ার আর সাথে dx dx তো আছেই, তাহলে পাওয়ারটাকে ধরতে হবে। ইর পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে ধরতে হয়, ইর পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে ধরতে হবে। হ্যাঁ, দেখো আমি একটা অঙ্ক করি। মনে করো ইর পাওয়ার x² আছে আর তার আগে x আছে, dx আছে। ইর পাওয়ার x² আছে, x আছে আর dx আছে, তাহলে তুমি এখন কি ধরবা, ইর পাওয়ার মানে কি x² টাকে ধরবা তুমি। তাহলে দেখো ধরি x² সমান z, তাহলে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, 2x dx সমান কত dz। কারণ আমি বলছি যখনই ধরবা তখনই তাকে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে x² কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x আর dx সমান কত dz।
দেখো কথা ছিল যেটা যেটা স্যার ধরবেন, আপনি আগের অঙ্কটা শিখাইলেন, যেটা ধরবেন সেটা ছাড়া তাকাবো। দেখো যেটা ধরছি সেটা ছাড়া কি আছে, x dx। তুমি চাইলে এখান থেকে x dx এর মান বের করে নিতে পারো। তুমি x dx সমান dz বাই কত 2 এটা বের করে নিতে পারো, তাতে কোনো সমস্যা আছে? দেখো তাতে কোনো সমস্যা নেই। তুমি x dx dz বাই 2 এবার বসাও, তাহলে দেখো dz বাই 2 আর এর পাওয়ার কত z। তাহলে তুমি 1/2 টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, আর দেখো এর পাওয়ার z আর কত dz। তাহলে 1/2 আর এর পাওয়ার z প্লাস কত c। এর পাওয়ার x, এর পাওয়ার x, আমি এখানে চলক আলাদা আছে সেটা বিষয় না, এর পাওয়ার x নিয়ে কথা বলতেছি। এর পাওয়ার x এমন একটা ফাংশন যার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অভিন্ন, যার অন্তরীকরণ এবং সমাকলন অভিন্ন। এর পাওয়ার x অনেক সময় অনেক ভাইবা বোর্ডে তোমাদের ধরতে পারে, এমন একটা ফাংশন বলো যার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অভিন্ন, তাই না? তাকায় থাকো যে এমন অবস্থা যে স্যাররা বা কোনোদিন কোনো কথা শোনোই নেই, তা কিন্তু না। এর পাওয়ার x এমন একটা ফাংশন যার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন অভিন্ন, খুব খেয়াল, ঠিক আছে? তাহলে দেখো এর পাওয়ার z এ ইন্টিগ্রেশন করলে এর পাওয়ার z আছে। এখন z এর মান বসাই দাও, 1/2 এর পাওয়ার z, z মানে কি x স্কয়ার প্লাস হচ্ছে c। ঠিক আছে, তাই না? দেখো 4 নম্বরের দিকে খেয়াল করো, অঙ্কের মধ্যে যদি লন থাকে, তুমি লন পাও, লন অঙ্কের মধ্যে যদি কখনো লন পাও তাহলে লনটাকেই ধরতে হবে। অঙ্কের মধ্যে যদি লন পাও তাহলে লনটাকে ধরতে হবে, লন লন। দেখো আমি একটা অঙ্ক তোমাদের দেখাই, মনে করো এরকম একটা অঙ্ক আছে, dx বাই x ইন্টু 1 প্লাস লন x। কথা ছিল যে স্যার বলছিলেন লন x পাইলে লন x ধরতে হবে, এখানে তো লন x এর সাথে 1 যোগ আছে, তাহলে কি 1 সহ ধরবো না 1 ছাড়া ধরবো? যদি কখনো এরকম লন x এর সাথে কোনো কনস্ট্যান্ট বা অর্থাৎ কোনো ধ্রুবক যোগ আকারে থাকে, বিয়োগ আকারে থাকে বা গুণ ভাগ আকারে থাকে, সেটা সহই ধরতে হবে, অর্থাৎ এখানে 1 প্লাস লন x ধরতে হবে। তাহলে লেখো ধরি 1 প্লাস লন x সমান কত z। তুমি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো 0 1/x dx সমান dz। দেখো যেটা তুমি ধরছিলে, যেটা ধরছিলে সেটা ছাড়া কি আছে, dx আছে আর x আছে, dx বাই x আছে, এখানেও দেখো পাওয়া গেছে dx বাই x সমান কত dz। তাহলে দেখো, তাহলে ওইটা লেখো dz, আর z টা কোথায়, নিচে, উপরে 1। এই যে 1 প্লাস ln x টা কোথায়, হরে না, হরে, নিচে দেখো নিচে, তাহলে 1/z dz, 1/z dz, আর 1/x dx মানে ln x, তাহলে এটা হবে কত ln z প্লাস একটা c, তাহলে সমান দেখো ln z, z এর মান কত, z এর মান হচ্ছে 1 প্লাস ln x প্লাস c। এই যে ln এর পরে দেখো আমি একটা মডুলাস বা পরম মান চিহ্ন দিছি। তুমি লন এর পরে পরম মানটা ইন্টারমিডিয়েটের জন্য হয়তো এসেনশিয়াল না, তবে দিয়ে দেওয়া বেটার, কারণ লন এর পরে শূন্য বা নেগেটিভ হইতে পারবে না, সেই জন্য সবসময় কি হবে, লন এর পরে পজিটিভ হবে, এটা সবসময় পজিটিভ হবে, সেজন্য আমরা মডুলাস দিয়ে দিই। কারণ লন ইনফাইনাইট, লন এর পরে মাইনাস মানে ইনফাইনাইট, লন এর পরে কোনো মাইনাস হলে সেটার মান হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে? দেখো তাহলে আমরা কোনো লন থাকলে আমরা লন ধরবো। আমরা আরেকটা শিখি, সাইন কজ ট্যান কট সেক
কসেক এর কোনো ইনভার্স থাকলে 6টা সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স, কসেক ইনভার্স এদের কোনো ইনভার্স থাকলে আমরা সেইটাকেই ধরবো। সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স এগুলোর কোনো ইনভার্স থাকলে আমরা সেইটাকেই ধরবো। চলো আমরা একটা অঙ্ক দেখা যাক। 2x tan inverse x square by 1 plus x to the power 4 এরকম একটা অঙ্ক দেখি। দেখো এরকম একটা অঙ্ক 2x tan inverse x square by 1 plus x to the power 4 আর dx। কথা ছিল sin cos tan cot sec cosec এদের কোনো ইনভার্স থাকলে আমরা সেটাকে ধরবো। দেখো আমাদের tan ইনভার্স আছে, tan ইনভার্স কি আছে x স্কয়ার, তাহলে আমরা ওইটাই ধরতে হবে। তাহলে ধরি tan ইনভার্স x স্কয়ার সমান z। আমরা জানি tan ইনভার্স x কে যদি ddx করি তাহলে কি হয় 1/1 plus x স্কয়ার 1/1 plus x স্কয়ার 1/1 plus x স্কয়ার। tan ইনভার্স x কে যদি ddx করি তাহলে 1/1 plus x স্কয়ার। এখন কথা হচ্ছে এইটা কি আসলে x না x স্কয়ার। এই x স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2x dx সমান কত dz। আমি কিছু কথা দেখো আমি বারবার বলি, যেমন বলি তোমরা ডিফারেন্সিয়েশনের সময় শুধুমাত্র x যদি না থাকে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার বলি যে ইন্টিগ্রেশনের সময় x এর সহগ ভাগ, ডিফারেন্সিয়েশনের সময় x এর সহগ গুণ। এই কিছু কথা আমি বারবার বলি। তাহলে দেখো এখানে আমার tan ইনভার্স x স্কয়ার আছে, আমার যদি tan ইনভার্স x হইতো তাহলে 1/1 plus x স্কয়ার, বাট যেহেতু এটা x না সেজন্য x স্কয়ার কে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়েছে। x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 2x আর dx সমান কত dz। তাহলে দেখো আমার এটা কি আসছে উপরে 2x dx নিচে 1 প্লাস, আমরা একটু লিখি সুন্দর করে লিখি 2x dx আর 1 প্লাস x টু দি পাওয়ার 4 dx সমান কত দেখো dz। তাইলে দেখো আমরা যেটা ধরছি সেটাকে আমরা এরকম কি করি, তাহলে দেখো বাকিটুকু এর সাথে মিলে গেছে। তাহলে এটা আমরা সরি dx দুইবার হয়ে গেছে এখানে দেখো, তাহলে এই বাকিটুকু কিন্তু মিলে গেছে 2x 1 plus x to the power 4 dx সমান কত dz। তাহলে দেখো এটুকু আমরা লিখতে পারি dz আর এটা কত z, কারণ tan ইনভার্স x স্কয়ার সমান z ধরছি তাহলে z। এবার আমরা ইন্টিগ্রেশন কি পারি z স্কয়ার বাই 2 প্লাস কত c, তাহলে 1/2 z এর মান হচ্ছে tan ইনভার্স x স্কয়ার দাও tan ইনভার্স x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস হচ্ছে কত c। দেখো এটা আমার आंसर, ঠিক আছে। দেখো তাহলে আমি আজকে বেশ কিছু জিনিস শিখালাম, গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমি বললাম যে sin x cos x যদি দুইটার পাওয়ারই 1 থাকে তখন কি করা লাগবে, যদি sin থাকে cos থাকে একটার পাওয়ার 1 একটার পাওয়ার 1 থেকে বেশি থাকে তখন কি করা লাগবে, যদি sin থাকে cos থাকে রুট থাকে তখন কি করা লাগবে, যদি অঙ্কের মধ্যে এর পাওয়ার থাকে আর কিছু থাকে তখন কি করতে হবে, যদি অঙ্কের মধ্যে লন থাকে সেই সময় আমরা কিভাবে অঙ্কটা সলভ করব। আমি অঙ্কের মধ্যে যদি sin cos tan cot sec cosec এর ইনভার্স থাকে তখন কি করতে হবে। দেখো গুরুত্বপূর্ণ জিনিস আমি যেভাবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি আমার বই ফলো করো প্র্যাকটিস করো তাহলে কিন্তু আর কিছু করা লাগবে না। 10.2 এর অঙ্কগুলো দেখো আমার বইতে সুন্দর করে দেওয়া আছে, 10 11 12 13 14 15 16 15 পর্যন্ত সুন্দর করে দেওয়া আছে, একাধিক অঙ্ক দেওয়া আছে। তোমরা একটু প্র্যাকটিস করবা, আমি আশা করি তোমরা ভালো পারবা। ইন্টিগ্রেশন
না পারলে কিন্তু অন্য অনেক কিছুই পারবে না। যেমন ফিজিক্সের সাথে এইগুলো রিলেটেড, তোমার কেমিস্ট্রির কিছু টার্মস আছে, তোমার ভর্তি পরীক্ষার সময় ইন্টিগ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমার বইয়ের ওয়েটের আরও অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা একটু প্র্যাকটিস করবা। সবাই ভালো থাকো, এই করোনার মধ্যে পড়ালেখা করো। দেখা হবে আবার, তোমাদের জন্য হয়তো অ্যাসাইনমেন্ট আকারে আসবে। বোর্ড গতকালই নির্দেশনা দিয়েছে, বিস্তারিত আসবে। আসলে আমরা কলেজের পক্ষ থেকে, প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে তিনি যেভাবে নির্দেশনা দেন আমরাও সেভাবে করব। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করো সবাই। ধন্যবাদ সবাইকে।